প্রাপ্তি ঠিক কতটা সময় চিরকুটগুলো হাতে নিয়ে বসেছিল নিজেরও জানা নেই। স্থির দৃষ্টি শুধু অপলকভাবে দেখেছিল কাচের চুড়িগুলো। প্রাপ্তি চুড়ি পরে না, সে সাজসজ্জার প্রতি চিরটাকাল উদাসীন। তাই চুড়ি দেখে গদগদ হবার কোনো কারণ নেই। অথচ সে চোখ সরাতে পারছে না। লাল বাক্সটা হাতের মধ্যে শক্ত করে ধরে বসে রইল সে। তার বুকের মধ্যে অনুভূতির ঢেউ উঠেছে। এই অনুভূতিগুলো মিশ্র, খুশি, হতাশা, আবার একচিলতে বিষণ্ণতা। জন্মদিনের প্রথম উপহার বলেই কি এই তুচ্ছ কাচের চুড়ির প্রতি মায়া লাগছে? জন্মদিন একটা সামান্য দিনই তো, এতদিন তো তাই ছিল। আজ ভিন্ন লাগছে কেন? প্রাপ্তি একটা অদ্ভুত রহস্য উন্মোচন করলো। প্রাপ্তি আসলে রোবট মানবী নয়। তারও অনুভূতিগুলো অন্যদের মতোই সচল। শুধু প্রকার প্রকাশ করার কোনো মাধ্যম নেই তার। যখন আবেগ প্রকাশ করে কোনো লাভ হয় না, সে আবেগ সংগোপনে রাখাই শ্রেয়। প্রাপ্তিও তাই তার অনুভূতিগুলো কোথাও আটকে রেখেছিল, কোনো লুকানো প্রকাষ্টে হয়তো। অয়ন নামক লোকটির অজান্তেই সেই প্রকাষ্টের উপর ঝুলানো জং ধরা তালাটা ভেঙে দিয়েছে। বুকের মধ্যেই কিছু একটা উতলে বেরিয়ে আসতে চাইল যেন। প্রাপ্তি খেয়াল করলো তার চোখ তরল জমেছে। পলক ফেলতেই সেই তরল গলিয়ে পড়ল তার গাল বেয়ে। সে কি কাঁদছে? সামান্য চুরির জন্য কাঁদছে? প্রাপ্তি নিজের অবস্থাটা টের পেয়েও নিজেকে শক্ত করতে পারল না। চোখ থেকে উষ্ণ জল গড়াচ্ছে, গাল ভিজে গিয়েছে, তবুও কান্না থামছে না। মনে হচ্ছে সারা শরীর নিংড়ে একদলা দুঃখ জড়ো হয়েছে তার চোখে। শেষ কবে কেঁদেছিল সে? বাবা যখন সবার সামনে তাকে অকারণে বকেছিলেন, মামি যখন চোর অপবাদ দিয়েছিলেন, শেষ কবে কেঁদেছিল প্রাপ্তি? মনে নেই। এই সামান্য কাচের চুড়ি কি করে তার শক্ত খোলসটা ভেঙে দিল? মানুষ শুনলে হয়তো হাসবে, তাচ্ছিল্য করে বিদ্রূপ করবে। প্রাপ্তির মতো মেয়ে সামান্য কাচের চুড়ি গলে গেল। অথচ এই চুড়ি হয়তো কখনোই তার হাতে স্থান পাবে না। কিন্তু সে খুব যত্ন করে আগলে রাখবে এই চুড়ি, কারণ এই প্রথম কেউ তাকে মানুষ মনে করেছে। এই প্রথম কেউ তাকে গুরুত্ব দিয়েছে। এই প্রথম কেউ তাকে প্রাধান্য দিয়েছে। কেউ 4.5 ঘন্টা জার্নি করার পর এই সাধারণ মেয়েটির জন্য তার বাসার নিচে এসে দাঁড়িয়েছে, তাকে উইশ করেছে। এই চুড়িগুলো শর্তপণে রেখে দিবে প্রাপ্তি, আর কদম ফুলগুলোকে ঠাঁই দিবে তার বইয়ের পাতার মধ্যে। সেখানেই ধীরে ধীরে শুকাবে তারা। প্রাপ্তি ঠিক কতটা সময় কেঁদেছে সে জানে না। মুখ ধুয়ে চোখ মুছে বাথরুম থেকে বের হলো। পাপিয়া টেবিলের উপর ঝিমোচ্ছে, চোখ বুজে ঢুলে পড়ছে সে। সেই সুযোগে প্রাপ্তি চুড়িগুলো নিজের ড্রয়ারে রেখে দিল। কদম ফুলগুলোকে নাড়াচাড়া করে একটা মোটা অক্সফোর্ড ডিকশনারির ভেতরে রাখলো। চিরকুটগুলো ফেললো না, সেই ডিকশনারির 235 পাতাতে রাখলো চিরকুট জোড়া। এখনো তার কৌতূহল হচ্ছে অক্টোবরের কদম ফুল পেল কি করে অয়ন। প্রাপ্তির মোবাইলটা ধীরে ধীরে কাঁপছে, সে সাইলেন্ট করে রেখেছিল। ফোনটা হাতে নিতেই নাটকেসের মেসেজ স্ক্রিনে ভাসলো। লক খুলতেই দেখলো লেখা, গিফট পছন্দ হয়েছে। উত্তরে লিখলো, আপনি এই অক্টোবরে কদম কোথায় পেলেন। মিনিট একের মধ্যে মেসেজ সিন হলো। অপর পাশ থেকে মেসেজ এলো, তুমি ভুল করছো মেয়ে। এ যে সে কদম নয়, এ আমার সিদ্ধ পুষ্পের অনুরাগ। শুধু তোমার তরে নিবেদন করলাম। অয়নের এসব ফাজলামি পুরো মেজাজের 12টা বাজিয়ে দেয়। এই মানুষটা সোজাসাপটা ভাবে কোনো উত্তর কি দিতে পারে না? মেসেজ পড়ে একটু আগে সব অনুভূতিগুলো উবে গেল। ফলে প্রাপ্তি কড়াভাবে লিখল, মস্করা থামান। ভাব এমন যেন আমি আপনার প্রেমিকা হতে কতক্ষণ। কখনো হব না, কখনো না, নো নেভার কাভি নেহি। প্রাপ্তির মেসেজটা পড়তে অয়নের চোখে মুখে হাসি ছড়িয়ে গেল। কিছু সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে লিখল, তাহলে গিন্নি হয়ে যাও। প্রেম প্রীতি আমারও বিশ্বাস নেই, শুধু সুন্দরী মেয়ে দেখলেই পিছলে যাই। তুমি না হয় গিন্নি হয়ে কর্তার লাগাম টেনে ধরলে। আমি আবার আমার গিন্নির প্রতি ভীষণ লয়াল, কোনো টুটা করব না। সবার গল্প তো প্রেম থেকে শুরু হয়, আমাদেরটা না হয় কর্তা গিন্নি হবার পর শুরু হলো। এরপর আর কোনো মেসেজ এলো না। অয়ন অনেকটা সময় চেয়ে রইল, কিন্তু ও পাশের মেয়েটা কোনো উত্তর দিল না। অয়ন মোবাইলটা কপালে ঠেকিয়ে হালকা স্বরে আওড়ালো, ভালোবাসা ভালোবাসা,
আমার ভালোবাসা। ২ সপ্তাহের ছুটিটা বেশি লম্বা হলো না। চোখের পলকেই যেন শেষ হয়ে গেল। প্রাপ্তিও ফিরে এলো ক্যাম্পাসে। মজুমদার ম্যানশনের অবশ্য একটা ঝড় উঠবে উঠবে করছিল, কিন্তু মুনিরা কঠিন হস্তে তা দমন করেছেন। জামশেদ সাহেবকে তিনি কি করে বুঝিয়েছেন জানা যায়নি অবশ্য, তবে প্রাপ্তির বিয়ের যে ঝড়ের আগমনী বার্তাটা দিক পাল্টে অন্যদিকে চলে গেছে। ফুপুরাও এবার খুব একটা নিজেদের রং দেখাতে পারেননি। বাসার মধ্যে একটা থমথমে পরিবেশ ছিল। পাপিয়া থেকে ভাষা ভাষা যা শুনল প্রাপ্তি তা হলো বড়ফুবু নিজের ভাগ চেয়ে বসেছেন, আর জমশেদ সাহেব তাতে কঠিন গলায় না বলেছেন। ফুপুরা হলো রসুনের কোয়ার মতো, একজন আওয়াজ তুললে সবাই তোলেন। ছোট ফুপু অবশ্যই একটু ঢাকার বাহিরে ছিলেন, কিন্তু মেজ এবং সেজ ফুপু আন্দোলন থামাননি। তবে আন্দোলনের রেশ ছিল ম্লান, কারণ এই দুই ফুপু ইতিমধ্যে মজুমদার ম্যানশনেই থাকেন। তারা যদি এখন সম্পদ চেয়ে বসেন তবে সব ভাগাভাগি হবে। তখন হয়তো তাদের থাকার জায়গা নিয়ে দোটানা শুরু হবে। ফলে তাদের গলা উঠলেও সেটার জোর ছিল না। বড় ফুপুর সাথে জামশেদ মজুমদারের কথা কাটাকাটি হয়েছে। কঠোরভাবে তাকে বলা হয়েছে মা বেঁচে থাকতে কোনো বাটোয়ারা হবে না। এবার দাদির সুতোতেও দম ছিল কম। হয়তো এসব কারণেই বিয়ে নামক দুর্যোগটা প্রাপ্তির জীবনে আসেনি। ভার্সিটিতে এসে প্রাপ্তি খেয়াল করলো ভার্সিটিতে ভিন্ন রকম বাতাস বইছে। পরীক্ষা পরীক্ষা আমেজ উবে গিয়ে এক নতুন আমেজ সাজলো ভার্সিটির ক্যাম্পাস। সামনে নতুনরা আসবে, অ্যাডমিশন টেস্ট হবে, সেই সাথে এক এক ডিপার্টমেন্টের ফেস্টিভ্যালের ধুম পড়ল। ভার্সিটির সবচেয়ে বড় ফ্যাকাল্টির মধ্যে টিপলি, মেকানিক্যাল এবং সিভিল পড়ে। সেই সাথে সিএসসি এর বেশ নামডাক। চিরচারিত নিয়মে নভেম্বরের শুরুতে তাদের নাইট নামানোর একটা উত্তেজনা শুরু হয়। নাইট বলতে যে কোনো এক বৃহস্পতিবার রাতে পুরো ডিপার্টমেন্টের সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করা। এই নাইটের দায়ভার সাধারণত ফোর্থ ইয়ারের সাথে থার্ড ইয়াররাও পরিচালনার দায়ভার নেয়। সিএসসি এই ডিপার্টমেন্টের ৪১তম বর্ষপূর্তির এবারের অনুষ্ঠানের একটা আলাদাই মর্ম। নাইটের পর নাইট ট্যুরের একটা তাল উঠবে। এবারের ট্যুর হবে কুয়াকাটা। নতুন সেমিস্টারের সব পেশার যেন এইসব উত্তেজনার মধ্যেই চাপা পড়ে গেল। তবে ক্লাসে যেতে প্রাপ্তির চোখ মুখ শক্ত হয়ে গেল। ২ সপ্তাহ পর রাইসার মুখোমুখি হলো সে। যে রাইসা সবসময় তার পাশে বসতো সে এখনো অন্য একটি মেয়ের পাশে বসেছে। রাইসার সাথে তার চোখাচোখি হলো অবশ্য। রাইসার চোখ নামিয়ে ফেলল। প্রাপ্তি একা একাই বসলো। ক্লাস শুরু হলো। একে একে রুটিনের 4টা ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময় রাইসা মৃদু স্বরে ডাকলো প্রাপ্তিকে। প্রাপ্তি শোনো। প্রাপ্তি ভুরু কুঁচকে তাকালো তার দিকে, নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলো। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর গড়গড় করে বলল, আমি তোমাকে ঠকাইনি। আমি তোমার নোট কাউকে দেইনি। ওরা কি করে তোমার নোট পেয়েছে আমি জানিও না। আমি শাহানুরদের কনফ্রন্ট করেছি। কেউ উত্তর দেয়নি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করতে পারো। তোমার যদি এখনো মনে হয় আমি তোমার নোট বিলি করেছি তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে মিথ্যে অপবাদ নিব না। আমি রেজাল্ট ভালো করার জন্য তোমার সাথে কখনো মিশিনি। তোমার সাথে বন্ধুত্ব করার কারণ ছিল তুমি আমাকে জাজ করো না। আর আমি মিথ্যা বলি না। হ্যাঁ, কিন্তু তুমি কথা লুকিয়ে যাও। কি লুকিয়েছি? তুমি অয়ন ভাইয়ের সাথে ফার্মে কাজ করো, আমাকে বলনি। এটা লুকানো না। আমি কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? কাঠগলায় শুধালো প্রাপ্তি। রাইসা একটু চমকালো। সে প্রাপ্তিকে কথাটা জানায়নি, এর কারণ অয়নের প্রতি প্রাপ্তির ঘৃণা, বিতৃষ্ণা। সে অনর্থক ঝামেলা চায়নি, কিন্তু টাকা তারও প্রয়োজন ছিল। রাইসার এবার একটু রাগ হলো। সেও ভাবলেশীন স্বরে বলল, যেমন তুমি তোমার ব্যক্তিগত জীবন কারোর সাথে শেয়ার করতে পছন্দ করো না, আমিও করি না। এটা নিশ্চয়ই দোষের কিছু না। কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না। শুধু বলছি সবার একটা সিক্রেট থাকে। অয়ন ভাইয়ের ফার্মে কাজ করাটা আমার সিক্রেট। আর আমার সিক্রেট কি শুনি? রাইসা মৃদু হাসলো। সেই হাসিতে সামান্য বিদ্রূপ ছিল। বলল, সারা ক্যাম্পাস জানে প্রাপ্তি তুমি আর অয়ন ভাই প্রেম করছো। প্রাপ্তি স্তব্ধ হয়ে গেল। সাথে সাথে বিদ্রোহ করে বলল, আমার আর অয়ন ভাইয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কি অন্ধ প্রাপ্তি? আমি দেখি না? অয়ন ভাইয়া তোমার সাথে ক্যাফেতে বসেন। অয়ন ভাইয়ার সুবাদে সিনিয়র আপুদের রুমে তুমি থাকতে পারো। সবকিছু জানি আমরা। ইভেন এক রাতে তুমি ক্যাম্পাসেও আসোনি।
আমি এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ এটা তোমার পার্সোনাল লাইফ। তুমি আমাকে বলবে কিনা সেটা তোমার ব্যাপার। সবাই যখন তোমাকে আর অয়ন ভাইয়াকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, আমার শুনতে ভালো লাগে না। আমি কখনো তোমাকে কিছু বলিনি, কারণ আমার ধারণা ছিল তুমি এমন কিছু করছো না। আর থাকলো অয়ন ভাইয়ের ফার্মে কাজ করার ব্যাপার, আমি তোমাকে তখন বলিনি, কারণ তুমি একটা সময় অয়ন ভাইয়ের নাম শুনতে পারতে না। মনে করে দেখো, আমি তোমাকে বহুবার বলেছিলাম অয়ন ভাইয়ের ফার্মে কাজ করবে কিনা। আমার জানা ছিল না তোমার বান্ধবী হতে হলে আমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও তোমাকে বলতে হবে। সেদিক থেকে ধরলে তো তোমার সম্পর্কে কিছুই জানি না। যাকগে, তুমি কি করো না করো সেটা তোমার ব্যাপার। আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, আমি তোমার নোট কাউকে দিইনি। আমি বোকা হতে পারি, কিন্তু প্রতারক নই। রাইসা আর দাঁড়ালো না, প্রাপ্তি এখনো দাঁড়িয়ে রইল। রাইসার কথাগুলো হাতুড়ি আঘাতই করছে তার মাথায়। সে কিছু সময় পাথরের মতো দাঁড়িয়ে রইল। একটা কঠিন সিদ্ধান্ত নিল সে। অয়নের সাথে তার সমীকরণের ইতি টানবে সে, এবং তা এই মুহূর্ত থেকেই। রাইসা একাডেমিক ভবন ছেড়ে বহুদূর চলে এসেছে। গ্যারেজের কাছাকাছি আসতে সে ধপ করে বসে পড়ল। বড় বড় ডিপার্টমেন্টের বিল্ডিং এর ছায়ায় এই জায়গাটায় রোদ পৌঁছায় না। ছায়ায় থাকে সব সময় গ্যারেজ, লেদার বিল্ডিং এর এবং মেকানিক্যাল বিল্ডিং এর মিলনস্থল, হিট ল্যাব। এখানে এই সময়টায় মানুষের আনাগোনা থাকে না। মাঝে মাঝে একজোড়া প্রেমিক প্রেমিকাকে দেখা যায় বটে প্রেম করতে, কিন্তু আজ বোধহয় রাইসার ভাগ্য ভালো, তাই কাউকেই দেখল না। হাঁটু গেড়ে একটা মেয়ে মাটিতে উবু হয়ে বসে আছে। ব্যাপারখানা কারুর সামনে পড়লেও লজ্জা পেত সে, কিন্তু হাঁটতে পারছে না আর। পায়ে জোর নেই। প্রাপ্তিকে বলা কথাগুলো রাগের মাথায় গড়গড় করে বলে ফেললেও এখন অনুতাপ হচ্ছে। অপরাধ বোধ একেবারে পিষে ধরেছে তাকে। প্রাপ্তি স্তম্ভিত। বিমোট মুখটা চোখের সামনে ভাসছে। প্রাপ্তি নিজের বান্ধবীর কাছ থেকে এমন অপশব্দ হয়তো কল্পনাও করেনি সে। বান্ধবী অবশ্য তারা এখন নয়। তাদের সম্পর্ক এখন শীতল হয়ে গিয়েছে। কিন্তু ২ সপ্তাহ আগেও তারা বন্ধু ছিল। প্রাপ্তিকে এতগুলো কথা বলাটা একেবারে ঠিক হয়নি তার। বন্দুকের গুলি আর মুখের কথা দুই একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাইসার উদ্দেশ্য মোটেও প্রাপ্তিকে এতগুলো কথা বলার ছিল না। সে শুধু প্রাপ্তিকে বলতে চেয়েছিল সে নির্দোষ, অথচ কতগুলো অবান্তর কথা বলে ফেলল। হয়তো এই কথাগুলো এতকাল তার মনে জমা ছিল। যখন বারবার প্রাপ্তি তাকে আঘাত করলো, সেই আঘাতে তার মনের ভেতর জমিয়ে রাখা অবান্তর কথাগুলো আগ্নেয়গিরি লাভার মতো বেরিয়ে এলো। রাইসা এবং প্রাপ্তি দুজনেই দুজনকে আঘাত করেছে। এই আঘাতের পর তাদের সম্পর্ক কি কখনো আগের মতো হবে? হয়তো সেই আগের সমীকরণটা কখনোই হবে না। রাইসার চোখ ভিজে এলো। আকাশ পাতাল ভেঙে কান্না পাচ্ছে। মাঝে মাঝে দূরত্ব বুঝিয়ে দেয় মানুষটি তার কতটা কাছের ছিল। ঠিক এমন সময় একটা ভারী স্বর কানে এলো। তুমি কাঁদছো কেন? পেটে ব্যথা করছে? মেডিকেলে যাবে? রাইসা চোখ তুলে তাকালো। তার চোখে ভেসে উঠল শ্যামবর্ণের সৌম্য মুখখানা। রাইসা ঠোঁট বাঁকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। জড়ানো স্বরে বলল, আবরার ভাইয়া, আমি একটা অন্যায় করে ফেলেছি। থার্ড ইয়ারদের ছুটি প্রায় শেষের দিকে। ক্যাম্পাসে ফেরার প্রস্তুতি চলছে। ক্যাম্পাসে ফিরে তাদের সিএসসি নাইটের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। অয়ন এই ছুটির মধ্যে একটা নতুন অফিস গৃহ খুঁজে বের করলো। বেশ বড় একটা বাসা, মোট 4টে রুম। 3টে রুমে তার আন্ডারে কাজ করা ছেলেপেলেদের কাজের সেট তৈরি করেছে, আর একটা তার ব্যক্তিগত রুম। আজ থেকে এখানেই থাকবে সে। নিজের ছোট্ট খাটটায় গা এলিয়ে দিল অয়ন। খারাপ না ঘরটি। 4 তলা বিল্ডিং এর 3 তলায় এই বাসাটি। অয়নের রুমটা একেবারে দক্ষিণ দিকে। এই বিল্ডিং এর আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু জমির উপর জমি। চাষের জমি নাকি এমনি ফেলানো জমি জানা নেই। তবে কোনো সীমানা নেই। মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে মুখখানা। মন্দ লাগছে না। অনুভূতি সুতোয় টান লাগলো ফোনের শব্দে। ফোনটা হাতে নিতে অচেনা নাম্বার দেখে চোখ কুচকালো অয়ন। ফোন ধরতে ওপাশ থেকে আদ্রিতার কাপা স্বর শোনা গেল। ভাইয়া, ভাইয়া, মামা, মা অজ্ঞান হয়ে গেছে। কথাখানা অনুধাবন করতে সময় লাগলো অয়নের। একটু নড়েচড়ে গম্ভীর স্বরে বলল, আবরার কোথায়? আদ্রিতা দলা পাকানো স্বরে উত্তর দিল, ছোট ভাইয়া ক্যাম্পাসে গেছে, এখনো বাসায় আসেনি। আমি ফোন করছি কিন্তু ফোন কানেক্ট হচ্ছে না, বন্ধ বলছে। বাবা বাসায় নেই, আমি কি করব বুঝছি না ভাইয়া। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্যানিক করিস না। তুই কার ফোন থেকে ফোন করেছিস? দারোয়ানের। ওকে বল সিটি মেডিকেলে নিয়ে যেতে, আমি আসছি।
অয়ন ফোন কেটে ঘর থেকে বেরিয়ে গেল, আবরারকে ফোন দেওয়ার চেষ্টা করলো কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি রুমের বেডে মৃণালিনী শুয়ে আছে। প্রেশার লো হবার জন্য সে জ্ঞান হারিয়েছিল, সুগারও কমে গিয়েছে। স্যালাইন দেওয়া হয়েছে। আধা ঘন্টার পর 20 মিনিটে পার করে অবশেষে উপস্থিত হলো অয়ন। মৃণালিনীর জ্ঞান এসেছে কিন্তু শরীর দুর্বল। আদ্রিতা একটা প্লাস্টিকের চেয়ারে বসে ডাক্তারকে ব্রিফিং দিচ্ছে। আসার সময় মিলানিনীর প্রেসক্রিপশন আনতে সে ভুলেনি। মিলানিনীর ব্লাড প্রেশার খুবই আনস্টেবল, প্রায়ই বেড়ে যায় আবার কমে যায়। হৃদরোগ ধরা পড়েছে আজ 3টে বছর। ডায়াবেটিক্স রয়েছে 15 বছর যাবৎ। সে বড্ড অনিয়ম করে, কখনো ঠিকমতো ওষুধ খায় না। ডাক্তাররা কিছু টেস্ট করতে দিলেন। অয়নিশে উপস্থিত হতেই আদ্রিতা তাকে জড়িয়ে ধরল। মেয়েটা এতটা সময় যতটা শক্ত হয়ে বসেছিল, সেই শক্তের খোলসটা খসে গেল। অয়ন একবার দুর্বল শাসিত মিলানিদির দিকে চাইল, তারপর গম্ভীর স্বরে ডিউটি ডাক্তারকে শুধালো, এখন অবস্থা কেমন বুঝছেন? ওনার ডায়াবেটিক্সটা খুবই লো, ব্লাড প্রেশার এবং পালসও স্লো। আমরা কিছু টেস্ট করছি, যেহেতু হার্ট ডিজিজের স্টোরি আছে, আশা করছি উনি সুস্থ হয়ে যাবেন। স্যালাইনটা চলুক। আর আমরা সাজেস্ট করব আজ হাসপাতালেই থাকুক। রিপোর্টগুলো আগামীকাল পেলে যদি সব নর্মাল থাকে তবেই ডিসচার্জ করে দেব। অয়ন কাউন্টারে যেয়ে মিলানিনীকে অ্যাডমিট করালো। আধা ঘন্টার মধ্যে কেবিনে শিফট করা হলো মিলানিনীকে। বেডে সবকিছু ঠিকঠাক হলে অয়ন আদ্রিতাকে বলল, তোর বাবাকে ফোন দিয়েছিস? হু, বাবা 1 ঘন্টার মধ্যেই আসছেন। তুমি কি থাকবে এই সময়টায়? অয়ন উত্তর দিল না। রুমটিতে একটি ছোট সোফা আছে। অয়ন সেখানে বসতেই যাচ্ছিল, ঠিক তখন মৃণালিনী শুকনো গলায় ডাকলো, অয়ন। মায়ের এই ডাক ঠিক কতদিন পর শুনেছে অয়নের জানা নেই, হয়তো বছর পেরিয়ে গেছে। খুব অচেনা লাগছে এই মমতা। বুকের ভেতরটায় কিছু একটা ক্রমাগত আঘাত করছে। চিনচিনে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে দেহময়। এই যন্ত্রণাটাকে আটকানোর শক্তি নেই অয়নের। তার দম বন্ধ লাগছে। সে আদ্রিতাকে খুব নিচু স্বরে বলল, তুই একটু দেখিস, আমি বাহিরে আছি। পশ্চিম দিগন্তে রক্তিম সূর্যটা ডুবতে বসেছে। অয়নের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। সিগারেটের কটু স্বাদের কারণে নাকি অন্তর্দহনের পোড়া তিক্ততা অয়নের জানা নেই, তবে গলার কাছটাতে একটা বিচ্ছিরি অনুভূতি দলা পাকাচ্ছে। অর্ধ খাওয়া সিগারেটটা বিশাল জানালার রেলিংয়ে পিষে ছুঁড়ে মারল। ফোনটা বের করে ভালোবাসার নাম দিতে একটা ফোন করলো অয়ন, কিন্তু অপর পাশ থেকে শুনলো, আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর চেষ্টা করুন, ধন্যবাদ। অয়ন আরো দুবার ফোন দিল কিন্তু একই কথা শুনতে পেল। বিতৃষ্ণাটা ধীরে ধীরে বাড়ছে অয়নের। একবার ওই নরম গলার স্বরটা শুনলে হয়তো মনটা শান্ত হয়ে যেত, কিন্তু নিষ্ঠুর মেয়েটার ফোনই লাগছে না। অয়ন মনে মনে আওড়ায়, ভালোবাসা প্লিজ ফোনটা ধরো প্লিজ। আবরার অবশেষে ছুটে ছুটে আসলো হাসপাতালে। তার মোবাইলের চার্জ ছিল না। সিএসসি নাইটের কাজের জন্য হেড অফ ডিপার্টমেন্ট তাকে ফোন দিয়েছিল। যেহেতু আবরার লোকাল, তাই সে বন্ধ থাকা সত্ত্বেও উপস্থিত হয়েছিল। ক্যাফেতে যেয়ে যখন ফোনটা অন করলো তখন আরিফুল শিকদারের ফোন এলো। মামুনি হাসপাতালে শুনতেই সে একরকম ছুটে এলো। আরিফুল শিকদারও এসেছে, মিনিট 5 হবে। তিনি আসার সাথে সাথে মিনালির উদ্দেশ্যে বললেন, মিনাল, তুমি এত অবাধ্য কেন বলো তো? নিজের খেয়াল কেন রাখো না তুমি? মিলানিদি কোনো কথা বললেন না। তিনি ঝাপসা চোখে জানালার দিকে চেয়ে রইলেন। অয়ন এক পলক দেখল সবাইকে। এখন পরিবার পরিপূর্ণ। অয়নের এখানে প্রয়োজন নেই। সে এখন যেতে পারে। নিজের বাইকের চাবিটা পকেটে ভরতে আরিফুল শিকদার ভারী স্বরে বললেন, অয়ন, তোমার সাথে আমার কথা আছে। অয়ন তীক্ষ্ণ চোখে তাকালো আরিফুল শিকদারের দিকে। তার মুখে বিতৃষ্ণা স্পষ্ট। অয়ন দায়সারাভাবে বলল, আপনার সময় অনেক মূল্যবান মিস্টার শিকদার। আমার মতো ভ্যাগাবন্ডের জন্য সময় নষ্ট করা উচিত হবে না। আর আমার কাজ আছে। তোমার মা অসুস্থ অয়ন, ছেলে হিসাবে তোমার দায়িত্ব নেই? আরিফুলের স্বরে রোষ প্রকাশ পেল। অয়ন ঘাড় ঘুরিয়ে বলল, আমি বরাবরই কুলাঙ্গার। বলেই বেরিয়ে গেল সে। কেবিনেট থেকে বের হতেই চোখ মুখ শক্ত হয়ে গেল অয়নের। পৃথিবী না জানলেও সে জানে তার ভেতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে। ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঝুলছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। প্রাপ্তির রেজাল্ট 3.95 সিজিপিএ। সে প্রথম হয়নি, যে প্রথম হয়েছে তার সিজিপিএ 3.96। ম্যাথমেটিক্সের 4 ক্রেডিটের কোর্স ছিল প্রাপ্তি, সেটা এ প্লাস মিস করেছে। রাইসার সিজিপিএ 3.1।
13 এসেছে। সে নিজের রেজাল্টটা দেখে একবার প্রাপ্তির দিকে তাকালো। প্রাপ্তির মুখ শক্ত হয়ে আছে। প্রাপ্তির ম্যাথে মিস না আসলে তার রেজাল্ট 4-এ হতো। সে প্রথম হতো। প্রাপ্তির রেজাল্ট অন্যর কাছে হয়তো হাতে পাওয়া চাঁদের মতো, অথচ প্রাপ্তির মুখে একবারে শক্ত। সে রেজাল্ট দেখেই নিচে নেমে এলো। করিডোরে তার অয়নের সাথে দেখা হলো। অয়নদেরও রেজাল্ট বেরিয়েছে। সে 3.27 পেয়েছে। একেবারে নাক বরাবর ছুঁয়েছে রেজাল্ট। রেজাল্ট দেখেই সে প্রাপ্তিকে নিজেদের সত্য স্মরণ করাতে এলো। প্রাপ্তিকে দেখেই বলল, ভালোবাসা, তোমার ছাত্র কিন্তু 3.27 পেয়েছে, 0.02 বেশি। ব্যাকলগের সাবজেক্টে B+ মানে হাইস্ট তুলেছি। আমাদের সত্য মনে আছে তো? প্রাপ্তি এক দফা দেখল অয়নকে, তারপর শান্ত স্বরে বলল, অভিনন্দন। তাহলে কাজ শেষ। আজ থেকে আমার এবং আপনার পথ ভিন্ন। আজ থেকে আমার কোনো প্রয়োজনে আপনাকে হাতেম তায়ের ভূমিকা পালন করতে হবে না। আশা করি আমাদের আর দেখা হবে না এবং আমাকে আপনি আর বিরক্ত করবেন না। অয়ন স্তব্ধ হয়ে গেল, থম মেরে দাঁড়িয়ে পড়ল। এমন কিছু একটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। অয়নের পলক পড়ল না। সে চোখের মনি সরালো না। সে নিশ্চিত হতে চাইল যেন। কি বললে? বললাম, এখন থেকে আমাকে আপনার প্রয়োজন নেই। তাই আমাদের দেখা হবার, কথা বলারও প্রয়োজন নেই। প্রাপ্তি চলে যাওয়ার জন্য পা বাড়াতে একটা অদ্ভুত কাজ করলো অয়ন। শান্ত সংযত সুশীল মানুষটি খপ করে তার বাহু চেপে ধরল। প্রাপ্তি প্রথমে বিস্মিত হলো। আশ্চর্যে তার মুখের রং পাল্টে গেল। অয়নের অবশ্য সেদিকে যেন কোনো খেয়াল নেই। এক প্রকার প্রাপ্তিকে টেনে একাডেমিক ভবন থেকে নিয়ে বেরিয়ে গেল। প্রাপ্তি ছটফটিয়ে বলল, অয়ন ভাই, আমার হাত ছাড়েন। অয়নের কানে কিছু গেল না যেন। একেবারে টেনে টেনিস কোর্টের পাশে ওয়ার্কশপে নিয়ে গেল। পানির ট্যাঙ্কির এদিকটায় মানুষের আনাগোনা নেই। এখন ক্লাসের সময়, তাই কাকপক্ষীর দেখা ও মেলা ভার। অয়ন তাকে দেয়ালে ঠেসে গম্ভীর স্বরে শুধালো, এবার বলো কি হয়েছে? প্রাপ্তি থতমত খেল। মস্তিষ্ক এলোমেলো হয়ে আসছে, ঘনীভূত হয়েছে এক অজানা ভয়। ভয়ের উৎস অয়নের শীতল চোখ। তার শীতল চোখের ধারালো দৃষ্টি প্রাপ্তিকে জমিয়ে দিচ্ছে। তবুও সাহস সঞ্চয় করে বলল, এসব কি পাগলামি করছেন? তার উত্তরে অয়ন খুব শান্ত গলায় বলল, তুমি আমার পাগলামি দেখোইনি। পাগলামি না দেখতে চাইছে তোমার ফাজলামিগুলো বন্ধ করো। আমি ফাজলামি করছি? করছো না। তাহলে একটু আগে ওসব বললে কেন? ভুল কি বলেছি? আমাদের দুজনের স্বার্থ উদ্ধার হয়েছে, তাই একটা ক্লিন ক্লোজার চাই। কি ক্লিন ক্লোজার? অয়নের কণ্ঠে হালকা বিদ্রুপ ফুটে উঠল যেন। প্রাপ্তির ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করলো। খুব স্বাভাবিক স্বরে বলল, আমি তাও বুঝছি না আপনি এমনভাবে রিয়্যাক্ট করছেন কেন। এটাই হবার কথা ছিল। আমরা না ক্লাসমেট, না আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। শাখাউত স্যার জোর করায় আমি বাধ্য হয়ে আপনাকে পড়িয়েছি। আমার টাকার দরকার ছিল। আপনার আমাকে প্রয়োজন ছিল। আমাদের মধ্যকার সম্পর্কটা এটাই তো। এছাড়া আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু আছে। বলতে গেলে এক প্রকার ঠেকাই পড়েই। অয়ন আহত স্বরে শুধালো, আমি তোমার ঠেকা ছিলাম? আর আমি আপনার মজার খেলনা? অয়নের চোখের দৃষ্টি গাঢ় হলো। অব্যক্ত বেদনা ফুটে উঠল সেই বাদামি চোখগুলোতে। চোয়াল শক্ত হয়ে গেল রাগে। প্রাপ্তির বাহুতে চাপ দিয়ে বলল, তোমার তাই মনে হয়? প্রাপ্তির সাথে সাথে উত্তর দিতে পারল না। হাতের যন্ত্রণা নাকি অশান্ত হৃদয়ের ছলনা, জানা নেই। তবে এক সূক্ষ্ম বেদনার রেখা দেখা গেল তার চোখে। চোখে চোখ পড়ল। কোনো কথাও হলো না। তাদের চোখ যেন ভিন্ন কিছু বলছে। অথচ প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, হ্যাঁ, অস্বীকার করবেন আপনি? আমাকে জ্বালানো উত্ত্যক্ত করায় আপনার মোটিভ ছিল না? নাকি ভালোবাসা বলতে বলতে আপনি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন? প্রাপ্তির চোখ থেকে চোখ সরালো না অয়ন। তার চোখের বেদনাগুলো আরো স্পষ্ট হলো যেন। প্রাপ্তিও চোখ সরালো না। বাদামি চোখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ব্যথায় হাত ধরে এসেছে। পুরুষালী শক্ত হাতের পিষ্টনে বাহু লাল হয়ে গেছে। কিছু মুহূর্ত বাদে অবশেষে তার হাত ছাড়ল অয়ন। ভারী স্বরে বলল, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। প্রাপ্তির বুকখানা ধক করে উঠল। গলার কাছে তেতো অনুভূতিটা ছড়িয়ে গেল যেন ভেতর অবধি। বুকের ভেতরে এক চিনচিনে ব্যথা অনুভূত হলো। ঠোঁটের কোণায় তিক্ত হাসি ফুটে উঠল। একটু সময় নিয়ে ক্লান্ত স্বরে বলল, আমিও না। না আমার সময় আছে, না আগ্রহ। প্রাপ্তির দাঁড়াতে ইচ্ছে হলো না, তাই ব্যস্ত গলায় বলল, আমার ক্লাস আছে, আসছি। অয়ন সেখানেই দাঁড়িয়ে রইল। প্রাপ্তি চলে যাচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্রাপ্তির যাওয়ার পানে।
শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে প্রতিনিয়ত তার বুকের উপর আঘাত করছে। চোখ জ্বালা করছে। একটা সময় প্রাপ্তি ঝাপসা হয়ে গেল। অয়ন সিগারেট বের করলো, ধরালো বটেই, কিন্তু একটু পরেই তা ছুঁড়ে মারলো। রাগে গা কাঁপছে। মেয়েটি কি সত্যি ভাবে সে অয়নের খেলনা ছিল? আর সে সময়গুলো তারা একসাথে কাটিয়েছে, সেগুলো কি মিথ্যে? দুপুরের সময় ক্যাফেটেরিয়ায় ভিড় থাকে অন্যরকম। কোনো টেবিল ফাঁকা নেই। পলাশ, নুহাস এবং শিহাব ক্যাফেতে ঢুকেই চোখ বুলালো। অয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় থেকে। হেড অফ ডিপার্টমেন্ট একবার পিয়নকে দিয়ে তার খোঁজ নিয়েছে। কিছুদিন পরেই ভোট হবে, ডিপার্টমেন্টের কালচারাল সেক্রেটারি এবং অর্গানাইজিং সেক্রেটারির নির্বাচন হবে। চতুর্থ বর্ষের ভিপি এবং জিএস নির্বাচন হয়ে গিয়েছে। এখন তৃতীয় বর্ষের পালা। কালচারাল সেক্রেটারি হিসেবে দুটো নাম উঠেছে। একজন শুভ, ছেলেটি সবসময় থিয়েটারের সাথে জড়িত। আরেকটি নাম অয়নের। অয়নের নামটা আবরার দিয়েছে কারণ অয়নের একটা আলাদাই জনপ্রিয়তা আছে। সে প্রোগ্রাম অর্গানাইজ বেশ পটু। সে কারণেই অফিস থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। অথচ বিরহের নায়ক কোথায় হাওয়া হয়ে গেছে কেবল স্রষ্টাই জানেন। অনেক খোঁজার পর অয়নকে পাওয়া গেল এসডাব্লিউসি এর দোতলায়। রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে সে। তার দৃষ্টি খাজার পুকুরের দিকে স্থির। একটু পর পর ব্যানসন সিগারেট ধরাচ্ছে, তার নিচে ফেলছে। নুহাস দুবার ডাকলো কিন্তু সাড়া পেল না। নুহাস এগিয়ে গিয়ে ধাক্কা মেরে বলল, তোর কান কি সাইলেন্ট মোডে আছে? শোনোস না কেন? নুহাসের ধাক্কায় শান্ত দৃষ্টিতে চাইল অয়ন। তার চোখ মুখ শক্ত, দৃষ্টি শূন্য বিষণ্ণ। নুহাস থতমত খেল তার মুখের ভাব দেখে। বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, 3.27 পাওয়ার পরও কারো মুড অফ থাকে? অয়ন তার প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, মানুষ এমন কেন রে? মুখেই কেন বলতে হবে আমার? মন বুঝে না কেন? সারাদিন তাকে একবার দেখার জন্য আমি হেদিয়ে মরছি, আর সে কিনা কত সহজে বলে দিল আমি তার ঠেকা আর সে আমার শখের খেলনা। অন্য কেউ হলে ঠিক মুখটা ভেঙে দিতাম, কিন্তু ওর কাছে আসলেই তো আমি আমাকে ভুলে যাই। নুহাস কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। একটু পর তার ঠোঁটে হাসি ফুটে উঠল। নুহাস হাসছে। তার হাসি দেখে বক্ষতালু জ্বলে উঠল অয়নের। কড়া স্বরে বলল, হাসছিস কেন? এতকাল শুধু শুনেছি কার্মা ইজ এ বিচ। আজ সাক্ষাৎ সংজ্ঞাসহ উদাহরণ দেখছি। অয়নের ভুরু কুঁচকে গেল। নুহাস তার রাগী দৃষ্টিকে অগ্রাহ্য করে বলল, এতকাল তোর কাছে মানুষের ইমোশনের দাম ছিল না। যখন এই কথাগুলো কেউ তোকে বলতো তুমি হেসে বলতে, হেসে কথা বললেই প্রেম করতে হবে। এখন উনো রিভার্স হয়ে গিয়েছে। মনে আছে তাসফিয়ার কথা? শি ওয়াজ অফসেটেড উইথ ইউ। তুমি তো সিগমা চ্যাড হয়ে কাজ ঝেড়ে ফেলেছিলে। তেলাপোকাও তাই করেছে তোর সাথে। তোকে কে বলেছে আমি তেলাপোকার কথা বলছি? তেলাপোকার কথা বলছিস না? সারা ক্যাম্পাস জানে তোদের কথা। অয়ন নড়ে চড়ে উঠল। তার কপালে তীব্র ভাঁজ পড়ল। অবাক স্বরে শুধালো, সারা ক্যাম্পাস জানে মানে? মানে সারা ক্যাম্পাস জানে তোরা রিলেশনে আছিস। তোদের একসাথে ক্যাফেতে দেখা যায়, এখানে দেখা যায়, প্রেম পুকুরে দেখা যায়, পদ্ম পুকুরে বসে তুই তার চুল আঁচড়ে দিস। ঘাসে মুখ দিয়ে তো কেউ চলে না। কখনো মোটা মামার দোকানে বসিস। কত কি শোনা যায় তোরা নাকি একসাথে। বলেই গড়া ঝাড়ল। তারপর বলল, আই গেস তেলাপোকাও এগুলো শুনেছে, এজন্য তোর থেকে দূরে থাকতে চায়। এসব কে ছড়াচ্ছে? অয়নের স্বর বদলালো যেন। তার গলার শিরা ফুঁড়ে উঠেছে। পলাশ নুহাতের হাত টেনে ধরল। নুহাস শান্ত স্বরে বলল, সেটা তোর না জানলেও হবে। বাই দ্য ওয়ে, তেলাপোকা সেকেন্ড হয়েছে, এজন্য ওর মেজাজ খারাপ। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। আমি বলবো না। বলে কি হবে? তুই ওই ছেলেকে ধরে পিটাবি, তারপর তোর কিছু হবে না, কিন্তু সাফার তেলাপোকাকে করতে হবে। আর যেখানে তোদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তুই ইভেন শিওরও না ওর প্রতি তোর ফিলিংস কেমন। কে বলেছে আমি শিওর না? অয়নের থমথমে গলায় নুহাস থেমে গেল। পলাশ শান্ত স্বরে বলল, আর ইউ ইন লাভ? অয়ন উত্তর দিল না, তবে তার নীরবতা যেন তিন বন্ধুকেই বুঝিয়ে দিল অনেক কিছু। শিহাব শুধালো, এখন কি করবি? কিছুই করব না। সে আমার থেকে মুক্তি চায়, সেটাই হবে। আমি তাকে মুক্ত করেই দিলাম। আমার জীবন থেকে একটা জিনিস খুব করে শিখেছি, আমি কাউকে জোর করে নিজের করা যায় না। পরিণামে শুধু কষ্ট পেতে হয়। আমার দুঃখের ভার অনেক। আমি আর ভার সইতে পারবো না। তার যদি মনে হয় আমি বারে বারে তার কাছে গিয়েছি কারণ আমার উদ্দেশ্য তাকে জ্বালানো ছিল, তবে তাই হোক।
এতকাল অয়ন শিকদার তাকে ছাড়াই থেকেছে, ভবিষ্যতেও তাই হবে। অয়ন শিকদার আর প্রাপ্তি মজুমদারের যাত্রা এখানে সমাপ্ত। প্রাপ্তির জীবন 6 মাসে যেভাবে পাল্টেছিল, আজকাল সেই পরিবর্তনটা মূর্ছা গেছে। প্রাপ্তি ফিরে গিয়েছে আগের রোজ নাম চায় ঘটনাহীন একঘেয়ে জীবন। কেউ উত্তক্ত করার মতো নেই, কেউ যত্ন নেবার নেই। সারাদিন না খেলেও কেউ বলে না ভালোবাসা খেয়েছো, অথবা কেউ বলে না প্রাপ্তি চলো না, আজকে আমরা একটু ঘুরে আসি। রাইসা এবং তার সম্পর্কের সমীকরণ বদলানোর সাথে সাথে অয়ন নামক মানুষটির সাথেও সকল প্রকার সম্পর্কে দিটি টেনেছে প্রাপ্তি। এখন এর জীবনে প্রাপ্তির কোনো বন্ধু নেই, তার সঙ্গী তার বই। ক্যাম্পাসের বাহিরে বাড়ি ভাড়া নেওয়াটা হলো না। গণরুম থেকে 8 জনের রুমে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। যেহেতু প্রাপ্তি মেয়েদের মধ্যে প্রথম, তাই প্রথম তাকেই সিট দেওয়া হয়েছে। তবে মজার বিষয়, একই রুমে রাইসারও সিট পড়েছে। দুজনের মুখ দুজনকে দেখতেই হয়, শুধু তাদের মধ্যে কথা হয় না। প্রাপ্তি আগ্রহ প্রকাশ করে না, রুমের বাকি মেয়েগুলো তাদের ক্লাসমেট। অথচ কারোর সাথে খুব একটা খাতির নেই। কেউ ভুলেও প্রাপ্তিকে কিছু শুধায় না, কারণ প্রাপ্তির আশেপাশে এক শীতল বাতাবরণ বিরাজ করে। তাই কেউ তাকে কিছু শুধাতেও সংকোচ করে। বাসায় তার রেজাল্টের সংবাদ দেওয়ার পর থেকে মা প্রতি মাসে 2-3 হাজার টাকা পাঠাচ্ছেন। আদ্রি তাকে পড়াতে যাওয়া হচ্ছে, কিন্তু মেয়েটা বারংবার আয়নের কথা জিজ্ঞেস করে। তার ধারণা আয়নের যাবতীয় খবরাখবর প্রাপ্তির কাছেই আছে। প্রাপ্তি একবার বলেছে আমাকে ওনার কথা জিজ্ঞেস করবে না। আদ্রিতা তখন মুখ চেপে হেসে বলল, ঝগড়া হয়েছে বুঝি? প্রাপ্তি কথা বাড়ায়নি, তাই এক কথায় খালি বলে ভালো আছে। কিন্তু সত্যি বলতে প্রাপ্তি জানে না অয়নের খবর। তাদের দেখা হয় না, যদিও অয়ন এবং প্রাপ্তির ক্লাস সামনাসামনি, অথচ অয়নের সাথে দেখা হয় না। একদিন থেকে ভালোই হয়েছে, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে দেখা সাক্ষাৎ নিতান্তই অনর্থক বিষয়। ডিজিটাল লজিক ডিজাইন ক্লাসটা শেষ হতে হুড়মুড় করে প্রথম বর্ষের ক্লাসে প্রবেশ করলো কিছু পরিচিত মুখ। মোট 11 জন। 10 মিনিটের ব্রেক সময়টা একেবারে কবজা করে তারা ডায়েসের উপর উঠে দাঁড়ালো। প্রাপ্তি একেবারে প্রথম বেঞ্চের কর্নারে বসেছিল। 11 জনের মধ্যে 5টি মুখ অতি পরিচিত তার: আবরার, পলাশ, শিহাব, নুহাস এবং অয়ন। প্রাপ্তিদের ক্লাসের উদ্দেশ্যে আবরারই বলল, আগামী 10 তারিখ আমাদের নাইট। তোমরা নিশ্চয়ই জানো এটা। ক্লাসের সবাই নাইট উপলক্ষে 500 টাকা ব্যাংকে জমা দিবে। আর যারা যারা পারফর্ম করবে এখনই নাম লেখাবে। সেই অনুযায়ী স্লট সাজানো হবে। কোয়ালিটি ম্যাটার্স। আমরা এবছর 30-এর বেশি সল্ট নামাবো না। যেহেতু তোমরা প্রথম বছর, তাই আমরা তোমাদের বেশি টাইম সল্ট দিব। আর যারা পারফর্ম করবে না, প্রত্যেকে মাগরিবের পর ক্লাসে উপস্থিত থাকবে। ব্যাকগ্রাউন্ডের কাজে তোমাদের প্রয়োজন। যারা শহরে থাকো তারা 9টার শেষে বাস করে রওনা দিতে পারবে। আমরা বাসের পারমিশন নিয়েছি। আই রিপিট, কেউ অনুপস্থিত থাকবে না। ব্যাকগ্রাউন্ডে নাম লেখাতে চাইলে এখন ওই নাম লেখাবে। আই রিপিট, কেউ অনুপস্থিত থাকবে না। আবরারের বক্তৃতার পর ক্লাসের মধ্যে উচ্ছ্বাসের লহর বইল। সকলের মধ্যে চাপা উত্তেজনা। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার চাপের মধ্যে এই অনুষ্ঠানগুলো সতেজ হওয়ার মতো যেন। ধীরে ক্লাসে গুঞ্জন শুরু হলো। নুহার সবাইকে থামার ইশারা দিয়ে বলল, আজ 6:30টায় মিটিং হবে, সবাই আসবি। ক্লাসরুমের খোলা থাকবে সবগুলো। আমরা পারমিশন নিয়েছি। অডিটোরিয়াম খোলা থাকবে, যাদের স্পিকার আছে নিয়ে আসবি। স্লো ডান্স, গ্রুপ ডান্স, গানের সল্ট আছে। যদি কেউ স্লাইডে অভিনয় করতে চাস, সেই আইডিয়াগুলো আনবি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ফ্যাশন শো, তার আইডিয়াও আনবি। তোদের কালচারাল সেক্রেটারি অয়ন ভাই, অয়নের কাছেই সবাই নিজের নাম লিখবি। অয়নের নাম শুনতে প্রাপ্তির চোখ গেল অয়নের দিকে। সে নির্লিপ্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাটির দিকে তাকিয়ে আছে সে, অঙ্গভঙ্গিতে দায়সারা ভাব। কথা বেশিরভাগ আবরার এবং নুহাসি বলল। অয়ন চুপচাপ দাঁড়িয়েছিল, একবারও প্রাপ্তির দিকে তাকালো না। প্রাপ্তি এটাই চেয়েছিল, অথচ এতগুলো দিন পর অয়নকে দেখতেই অন্তরস্থলের অদৃশ্য অস্থিরতাগুলো প্রকট হলো। কিঞ্চিত সংকোচ হলো। প্রাপ্তি চোখ সরিয়ে নিল। চোখাচোখি হলে অস্বস্তি বাড়বে বই, কমবে না। প্রাপ্তির চিন্তাগুলো চিন্তায় থাকলো, চোখাচোখি হলো না। অয়ন পুরোটা সময় নিজের পায়ের দিকেই তাকিয়ে রইল। শুধু যাবার সময় বলল, আমি যেন কাউকে মিসিং না পাই। মিটিংয়ে সবাই আসবি। সূর্যাস্ত হয়েছে অনেকটা সময়। পশ্চিম আকাশ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে অম্বরের চাদরে কেউ লাল রং ঢেলে দিয়েছে। কি চমৎকার রক্তিম আকাশ!
এই আলো মিশে গিয়ে রাত নামবে। মাগরিবের নামাজের পর সবাই উপস্থিত হলো ক্লাসে। প্রাপ্তি এক প্রকার বাধ্য হয়ে এসেছে, তার এসব নাইটের প্রতি কোনো আগ্রহ নেই। কিন্তু ৫০০ টাকা যখন দিতেই হয়েছে, তাই উপস্থিত থাকাটা উচিত। ব্যাকড্রপ টিম হয়েছে ১৫ জনের, কাস্টিউম ম্যানেজমেন্টের টিম ২০ জনের, মেকআপের আলাদা টিম তৈরি হলো, সাউন্ডের লোক আলাদা। একে একে সল্ট বাছাই হচ্ছে, টাইম সিলেকশন হচ্ছে। প্রাপ্তিকে দুটো শর্ট ফিল্মের জন্য সিলেক্ট করা হলো। প্রাপ্তি সরাসরি বলল, আমি কিছুতেই অংশ নিব না। পলাশ জোর করতে চাইলে অয়ন তাকে থামিয়ে দিল। খুব শান্ত স্বরে বলল, ওকে ব্যাকড্রপ ডিপার্টমেন্টে দিয়ে দে। কথাখানা বলেই সে কাজে ব্যস্ত হয়ে গেল। প্রাপ্তি এক নজর তাকালো অয়নের দিকে। অয়ন বাকিদের সাথে কথা বলতে ব্যস্ত। কেউ দেখলে বিশ্বাস করবে না তাদের মাঝে কখনো কিছু ছিল। ব্যাকড্রপের সম্পূর্ণ কাজ আবরারের তত্ত্বাবধানে, স্টেজের ডিজাইনটা সেই করেছে। রাইসা আঁকাউকির কাজে খুব ভালো, তাই আবরার তাকে ব্যাকড্রপ টিমের অনেকটা দায়ভার তাকে দিল। আবরার রাইসাকে ডিজাইনটা দেখিয়ে বলল, ককশিটের উপর এই ডিজাইন নামাতে পারবে? হ্যাঁ, কিন্তু ফার্দারগুলো তো তুলো দিয়ে করতে হবে। তুলো দিয়ে হয় না, রং করতে পারবে না? ট্রাই করে দেখি। আচ্ছা, লিস্ট করো তুমি, আর কালকে আমার জন্য সময় বের করবে। আমরা জিনিসপাতি কিনতে যাব। রাইসা মাথা দোলালো। প্রাপ্তি আবরারকে বলল, ভাইয়া মিটিং কি শেষ? আমি হলে যাব। অয়ন তখন ওই দরজায় দরাজ গলায় বলল, মিটিং এখনো শেষ হয়নি, তাই কেউ যাবে না। এক প্রকার বাধ্য হয়ে প্রাপ্তিকে বসতে হলো পুরোটা সময় একটিবারের জন্য তাদের চোখাচোখি হলো না। ব্যাকড্রপের সামগ্রী কিনতে শহরে এলো রায়সা এবং আবরার। যেহেতু ব্যাকড্রপের একাংশের পুরো দায়িত্বটা রায়সার, তাই তাকেই নিয়ে এলো সে। ধর্মতলা মন্দিরের পাশে চিপা গলি, সেখানেই সব রঙের সামগ্রী পাওয়া যায়। গলিটা খুবই সরু, একসাথে দুজন হাঁটা যায় না, তাই আবরার রায়সাকে ঠিক নিজের পেছনে রেখে হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে থাকো, নয়তো হারিয়ে যাবে। রাইসা সব জড়তা ভুলে আবরারের রুক্ষ হাতখানায় হাত রাখলো। আবরার সামনে হাঁটছে, রাইসা পেছনে, তার নরম হাতখানা আবরারের হাতে। রাইসার হৃৎপিণ্ড দ্রুতগতিতে স্পন্দিত হচ্ছে। অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু মিষ্টি। সব কেনাকাটার পর আবরার বলল, এখানে গরম গরম রসগোল্লা পাওয়া যায়, খাবে? রাইসা মিষ্টি খায় না, কিন্তু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ খাবো। রিহার্সাল চলছে পুরোদমে। নাইটের জন্য আপাতত ১৭টা ডান্স পারফরমেন্স উঠেছে। অয়ন দুটো নাচের সল্ট রেডি করেছে, একটি গানের সল্টও আছে। দুটো নাচের মধ্যে একটি কাপল পারফরমেন্স। অডিটোরিয়ামের প্র্যাকটিস চলছে, স্পিকারে গান চলছে, তোর পিরিতি দিবানিশি, থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, এই বুকের মাঝে আগুন জ্বলে, নিভে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালারে, আরে কবে কবে আইবো পালারে, আরে দিমু গলায় মালারে মালারে মালারে। গানটিতে মোট ৩টা কাপল। অয়নের পার্টনার বিনতি, সে বারবার নাচের মেয়ে, সে বরাবর নাচের মেয়ে, তাই অয়ন আর বিনতির নাচের প্র্যাকটিস দেখার জন্য অনেকে বসে আছে। শীষ বাজাচ্ছে, তালি দিচ্ছে, শুধু একজনের দৃষ্টি শীতল, একদম দমবন্ধকর অনুভূতি গিলে এক কোনায় বসে রয়েছে সে। প্রাপ্তির ভীষণ বিরক্ত লাগছে, বিশেষ করে যখন গানের শেষে বিনতি অয়নকে মালা পরিয়ে দিচ্ছে। এর মাঝে ফোর্থ ইয়ারের লাবিব ভাই বলে উঠলেন, আচ্ছা তোরা কি সোশ্যাল ডিস্টেন্সে ডান্স করছিস? একটু ক্লোজে যা, এভাবে তো স্টেজে আটবি না, দেখা যাবে একটা কাপড় পরেই যাবে। অয়ন হাসির ছলে বলল, সামনের রোতে স্যাররাও থাকবে, আমাকে কড়া করে সাক্ষাৎ স্যার বলেছেন কোনো অশ্লীলতা যেন না হয়। আরে এগুলো তো বলেই, ফিলের ব্যাপার আছে না। আপনারা তো চলে যাবেন ভাই, ঠেকা তো আমাদের। শেষ প্র্যাকটিসের স্যাররাও আসবেন। খপাত করে টাকাগুলো নিয়ে নিলে আর নাইট উঠবে না ভাই। আর আমি তো আমার পীড়িতের গলায় মালাই পরাইনি, তাইলে ফিল দিয়ে কি করব? কথাটা যেন প্রাপ্তির দিকে তাকিয়ে বলল অয়ন। প্রাপ্তির সাথে সাথেই চোখ সরিয়ে নিল। লাবিব হার মেনে নিল, হাসতে হাসতে বলল, তাও ঠিক। এসবের মাঝে মজা নিচ্ছে নুহার। সে একবার প্রাপ্তির কঠিন মুখখানার দিকে তাকাচ্ছে, একবার অয়নের দিকে। পলাশ তাকে ধাক্কা দিয়ে বলল, এত ঘাড় নড়ালে ঘাড় মচকে যাবে। মচকাক, কিন্তু শো তো এনজয় করতেই হবে। এই কয়দিনে অয়ন যে তার আগের ফর্মে চলে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আগের মতো তাকে ঘিরে রমণীদের আনাগোনা। অয়ন সবার সাথে হাসি মুখে কথা বলছে। কারোর কোনো সমস্যা হলেই সে অয়ন ভাইয়া বলে তার কাছে ছুটে আসছে, আর অয়ন হেসে হেসে তাদের সমস্যার সমাধান করছে।
এই যেমন একটা গ্রুপ ডান্স উঠেছে শুধু ফার্স্ট ইয়ারের মেয়েদের, তাদের গান কাটার জন্যও অয়নকে প্রয়োজন তাদের। এত মানুষ থাকতে অয়ন, এসব দেখলে প্রাপ্তির পা থেকে মাথার চুল অব্দি জ্বলে ওঠে। দাঁত কামড়ে এই বিরক্তিগুলো গিলে বসে আছে, বসে বসে ককশিট ভাঙছে। কারণ এটাই এখন তার কাজ। ভাবতেও অবাক লাগে, এই তো মাসখানেক পূর্বে ভালোবাসা ভালোবাসা বলে মাথা খেয়ে ফেলতো লোকটি, অথচ এখন এমন একটা ভাব যেন সে তাকে চেনেও না। প্রাপ্তি তাকে কিছু জিজ্ঞেস করলেও সে অন্যদিকে দিয়ে উত্তর দেওয়ায়। প্রাপ্তি একটা ক্লিন ক্লোজার চেয়েছিল, অথচ এই ক্লিন ক্লোজারটা তাকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে। মস্তিষ্ক মনকে দমাতে চাইছে বারবার, কিন্তু মন সে দিগ্ভ্রষ্ট হচ্ছে। সে অয়ন নামক পুরুষের এমন উদাসীনতায় ত্যক্ত বিরক্ত। অয়নের এমন আচরণে এক সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। গত 6টা মাস সে নিছকই খেলনা ছিল অয়নের। চিন্তায় ছেদ পড়ল আবরারের স্বরে। আবরার এসে শুধালো, প্রাপ্তি, তুমি সিঙ্গারা খেয়েছো? প্রাপ্তি হালকা হেসে বলল, জি ভাইয়া, খেয়েছি। আমি এখানেই আছি, কোনো দরকার হলে আমাকে ডাকবে, ঠিক আছে? জি ভাইয়া, আমি হেল্প করব তোমাকে। না, দর। হঠাৎ প্রাপ্তির চোখের সামনে আধার নেমে এলো, কেউ যেন তার চোখ চেপে ধরেছে। আকস্মিক ঘটনাতে থতমত খেয়ে গেল সে। প্রাপ্তির কথাটাও শেষ হয়নি, তার আগে কেউ তাকে টেনে অডিরিয়ামের বাহিরে নিয়ে এলো। যখন চোখ থেকে হাত সরালো তখন প্রাপ্তি আশ্চর্য বিমূঢ় হয়ে গেল। অয়ন তাকে অডিটোরিয়ামের পেছনে নিয়ে এসেছে, দেয়ালের সামনে দাঁড় করিয়ে তার কাঁধের দুপাশে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখের দৃষ্টি দুর্বদ্ধ। প্রাপ্তি ভ্রান্ত স্বরে বলল, আপনি আমাকে এভাবে টেনে আনলেন কেন? অয়ন তার প্রশ্নের একেবারে উত্তর না দিয়ে বলল, তুমি শুধু আমাকে দেখতে পারো না, তুমি শুধু আমার হাতে আমার হতে পারো না। চলবে, ইনশাআল্লাহ।